জ্বালানি তেলের ওপর বাড়ল বিদ্যুতের দাম। পাইকারি পর্যায়ে 19.85% ও খুচরা পর্যায়ে প্রতি কিলোওয়াটে ৳1.52 বাড়িয়ে নতুন মূল্যহার ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 1 জুন থেকে গ্রাহকদের গুনতে হবে এই বাড়তি বিদ্যুৎ বিল। বিস্তারিত তৌহিদুর রহমান নিশানের রিপোর্টে। নতুন সরকার দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে 19.85%, আর গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের গড় মূল্য ৳9.11 থেকে বেড়ে হয়েছে ৳10.63। বিদ্যমান খুচরা বিদ্যুৎ মূল্যহার ওয়েটেড এভারেজ 9.11 টাকা কিলোওয়াট ঘন্টা থেকে 1.52 টাকা কিলোওয়াট ঘন্টা বৃদ্ধি করে 10.63 টাকা কিলোওয়াট ঘন্টা পুনর্নির্ধারণ করতে আদেশ প্রদান করা হয়েছে। নতুন মূল্যহার কার্যকর হলে সরকারের রাজস্ব আয় বাড়লেও ঘাটতি পূরণে সরকারকে প্রায় 41,000 কোটি টাকা ভর্তুকি দিতে হবে বলে জানিয়েছে BERC। বিদ্যুতের পাইকারি মূল্যহার বর্ণিতভাবে বৃদ্ধি সত্ত্বেও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবশিষ্ট ঘাটতি পূরণে বছরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে সরকার কর্তৃক প্রায় 41,000 কোটি টাকা ভর্তুকি প্রদানের প্রয়োজন হবে। এর আগে চলতি মাসের শুরুতে BERC-তে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণকারী প্রতিষ্ঠানগুলো মূল্যবৃদ্ধির প্রস্তাব জমা দেয়। পরে গণশুনানিতে অংশীজনরা এই প্রস্তাবের বিরোধিতা করে। যেহেতু আপনার ভর্তুকি কমাতে হবে, একই সঙ্গে আবার ভোক্তার স্বার্থ দেখতে হবে। সবশেষ 2024 সালের 29 ফেব্রুয়ারি গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়। টোটাল প্রোডাকশন কষ্ট কমে আসবে, এটা আমরা আশা করি। তৌহিদুর রহমান নিশান, ATN বাংলা, ঢাকা। বিদ্যুতের দাম বাড়ায় মাশুল গুনতে হবে নিম্ন ও মধ্যবিত্তদের, এমন মন্তব্য করে এনার্জি রেগুলেটরি কমিশনকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। অন্যদিকে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়ায় আমলাদের দায়ী করে ব্যবসায়ী নেতারা বলছেন সরকারকে সাধারণ মানুষের সামর্থ্যের দিকটি বিবেচনা করতে হবে। মিজান শাহজাহানের রিপোর্ট। সিলিন্ডার গ্যাস, জ্বালানি তেলের পর বিদ্যুতের দাম বাড়ানোকে অযৌক্তিক সিদ্ধান্ত বলে দাবি জ্বালানি বিশেষজ্ঞদের। তাদের মতে, একদিকে ফ্যামিলি কার্ড দিয়ে সামাজিক সুরক্ষা বলয়কে শক্তিশালী করছে সরকার, অন্যদিকে বিতরণকারী সংস্থাগুলোর লোকসানের অজুহাত আমলে নিয়ে বিদ্যুতের দাম বাড়ানো হলো। বিদ্যুতের দাম বাড়ানোর এই সিদ্ধান্তটা আসলে জুলুমের পর্যায়ে পড়ে। লোক দেখানো এই সমস্ত গণশুনানি করে আমি মনে করি ভোক্তাদেরকে অপদস্থ করা হয়েছে। গণশুনানির কি রিফ্লেকশনটা তারা করেছে, গণশুনানির একটা উত্তর পর্যন্ত তারা কোথাও দেয়নি। তারা তাদের ইচ্ছা মতো বাড়িয়েছে। গণশুনানিতে যেটা হয় যে তোমরা বলো, আমরা শুনি, যা করার আমরা করব। আমলাদের পরামর্শের চেয়ে ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ জরুরি বলে মনে করেন দোকান মালিক সমিতির সভাপতি। সচিব মহোদয়দের কথা না শুনে সরকার সিদ্ধান্ত নেই আসলে কোনটা করা দরকার, কোনটা করা দরকার না। রাষ্ট্রের মালিক কিন্তু জনগণ। হ্যাঁ, আমরা দেখছি ওই যে সচিব মহোদয়রা উনি এসে কি বলছেন, সংকটে কি করা যাবে, আগের ফাইল টেনে নিয়ে আসে। সেই ধরনের 1980 সালের ফাইল, 1982 সালের ফাইল, ওখানে লেখা ছিল যে বিদ্যুৎ সংকট মোকাবেলার জন্য মার্কেট ও দোকানসমূহ সন্ধ্যার মধ্যে বন্ধ করতে হবে। আর ওটা দেখে উনি বলছেন চলবে। দেশের তৈরি পোশাক শিল্প যখন সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, তখন বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি রাখে বলে অভিমত ব্যবসায়ীদের। বিদ্যুতের দাম বাড়লেও আমরা ভুক্তভোগী হব, তেলের দাম বাড়লেও আমরা ভুক্তভোগী হব, কারণ এটা পুরোটাই নির্ভর করে জ্বালানি নির্ভর প্রতিষ্ঠান এবং গার্মেন্টস খাতটা জ্বালানি নির্ভর। বিদ্যুৎ বন্ধ হলে আমাদের কিন্তু সমস্ত মেশিনই অটো মেশিন বন্ধ হয়ে যায় সাথে সাথে। সো বিদ্যুতের 1 পয়সা বাড়া মানে আমাদের উপরে অতিরিক্ত চাপ পড়া। বিশেষজ্ঞদের মতে, দাম বৃদ্ধি নয়, দুর্নীতি আর অপচয় ঠেকানো গেলে এখাতে ভর্তুকি কমিয়েও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা সম্ভব। মিজান শাহজাহান, ATN বাংলা, ঢাকা। এদিকে জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেছেন বাজেটের আগে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়িয়ে জনগণের ওপর বোঝা চাপিয়ে দিয়েছে সরকার। এর প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন তিনি। রাজধানীর মিরপুরে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি আরও অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট কায়দায় ইসলামী ব্যাংক দখল করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগেরও দাবি জানান জামায়াতের আমির। 1 মাসও হয় নাই তেলের মূল্য বৃদ্ধি করা হলো, আজকে আবার বিদ্যুতের দাম প্রায় 17% বাড়ানো হয়েছে। তো এই মরা মানুষগুলো এত বোঝা বহন করবে কিভাবে? জনগণের আয় তো বৃদ্ধি হচ্ছে না, বরঞ্চ বেকারত্বের মিছিল দীর্ঘতর হচ্ছে। এই অবস্থায় কি আমরা চুপ থাকবো? খতমে হাজেগান পাঠ করব না? এই অবস্থায় আমাদেরকে প্রতিবাদ করতে হবে। ইসলামী ব্যাংকের এখন
বোর্ডের চেয়ারম্যান বানিয়ে দেওয়া হয়েছে, যিনি পালিয়ে গিয়েছিলেন, যিনি পরিত্যক্ত, যিনি ফ্যাসিস্টদের দূষর, তাকে এনে এখন ইসলামী ব্যাংকের ঘাড়ের উপর বসিয়ে দেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের শুরুতেই শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী। এদিন আত্মপক্ষ সমর্থনে প্রধান আসামি সোহেল রানা অপরাধ স্বীকার করে আদালতের কাছে মাফ চেয়েছেন। আসামির পক্ষে সাফাই সাক্ষী না থাকায় আজ এ মামলার উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেছেন আদালত। মনির হোসেন তপুর রিপোর্ট। শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার আসামিদের আত্মপক্ষ সমর্থনের নির্ধারিত দিনে কারাগার থেকে আদালতে হাজির করা হয় দুই আসামি ঘাতক সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে। শুরুতেই আদালতে ১৬ জন সাক্ষীর জবানবন্দির সারাংশ পড়ে শোনান বিচারক মাসরুর সালেকিন। পরে অভিযোগের বিষয়ে আসামিদের বক্তব্য জানতে চাওয়া হয়। দুই আসামি প্রথমে নিজেদের নির্দোষ দাবি করলেও পরে ভুল স্বীকার করে আদালতের কাছে ক্ষমা চান সোহেল রানা। আসামি স্বপ্না আক্তার তার স্বামীকে সহায়তা করেছেন, যা সাক্ষীদের জবানবন্দিতে প্রমাণিত হয়েছে বলেও জানান বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু। তিনি বলেন, আসামি সোহেল রানা শিশু রামিসাকে বাথরুমের মধ্যে ধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করে পালিয়ে যায়। আসামি পক্ষের আইনজীবী মুসা কালিমুল্লাহ জানান, সাফাই সাক্ষী না থাকায় কাউকে হাজির করা সম্ভব হয়নি। আসামি সোহেল রানা বিজ্ঞ আদালতে বলেছেন, মাননীয় আদালত, আমি ভুল করেছি, আমাকে মাফ করেন। তার পক্ষে কোনো সাফাই সাক্ষী নাই বিদেশে আজকে সাফাই সাক্ষী দিবে না। পাবলিক সাক্ষী যে 9 জন আদালতে সাক্ষী দিয়েছে, তারা এই মামলার যথার্থ তথ্য উপাত্ত আদালতে উপস্থাপন করেছেন। আমরা আশা করছি আগামী সপ্তাহের প্রথম দিকে এই মামলাটি রায় হবে ইনশাআল্লাহ। আইন অনুযায়ী বিচার কাজ চলছে, কোনো তাড়াহুড়া হচ্ছে না বলেও জানান বিশেষ পাবলিক প্রসিকিউটর। ডলারের জড়িত থাকার বিষয়ে আদালতে আসামির দেয়া বক্তব্যের ব্যাখ্যা দেন তিনি। যদি তিনি 164 ধারার অধীনে দোষ স্বীকার করার সময় ম্যাজিস্ট্রেটের নিকট বলতেন এই নামটি, তাহলে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা এই যে ম্যাজিস্ট্রেট কর্তৃক রেকর্ডকৃত 164-এর কপির যে ফটোকপি উনি পেয়ে তদন্তের সময় পর্যালোচনা করেছেন, সেই সময় তিনি ব্যবস্থা নিতে পারতেন। গত 19 মে রাজধানীর পল্লবী থেকে শিশু রামিসার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে মামলা করেন। শিশু রামিসার হত্যা ও ধর্ষণ মামলার বিচার কার্যক্রমের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন হবে, এমনটাই প্রত্যাশা রাষ্ট্রপক্ষের আইনজীবীদের। সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের মাধ্যমে এই মামলার দুই আসামির সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গিয়েছে বলেও জানান তারা। যুক্তিতর্ক উপস্থাপন শেষে আগামী সপ্তাহের শুরুতেই এই মামলার রায় ঘোষণা হবে, এমনটাই প্রত্যাশা আইনজীবীদের। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।